জ্বরটা আজও ভালো করে যায়নি, একটু কমেছে মাত্র। গানের ক্লাসটা আজ বাদ দিয়েছেন শ্রীমতী। আগামীকাল টিউশনির দিন, সেটা তো আর বাদ দেওয়া যায় না। ছেলে মেয়েগুলোর পরীক্ষা সামনেই। অল্প বয়সে এসব জ্বর জ্বালাকে পাত্তাই দেননি। আজকাল বয়স হয়েছে বলেই কিনা কে জানে অল্পেই বড় ভয় করে। বাড়িতেও কেউ নেই। উর্মির মাথায় কি চেপেছে কে জানে, হুট করে বন্ধুদের সাথে মন্দারমণি যাওয়ার প্ল্যান করে বসল। কারা যাচ্ছে, কজন যাচ্ছে, ভালো করে কিছু বলেও নি। ইউনিভার্সিটির কজন বন্ধু মিলে যাব, ব্যাস এটুকুই যেন যথেষ্ট শ্রীমতীর পক্ষে। আজকালকার ছেলেমেয়েরা হয়েছে বেশ, মা বাবাকে পাত্তা দেওয়ার দরকারই মনে করে না। দু পাতা পড়লো কি না পড়লো, চাকরি করলো কি না করলো, ব্যাস ধরাকে সরা জ্ঞান। শ্রীমতী নিজেও তো ওই বয়সটা পেরিয়ে এসেছেন। এরকম কি ছিলেন তিনি? মাঝে মাঝে অবশ্য মনে হয় উর্মিরাই ঠিক। মুখ চোরা হয়ে থাকলে, ভালো মানুষ হয়ে থাকলে, বাধ্য থাকলে লোকের প্রশংসা হয়তো পাওয়া যায়, কিন্তু বদলে হারাতেও হয় অনেক কিছু। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু উঠতেই হলো। একটু চা খেতে ইচ্ছে করছে। উর্মিটা এ সময় থাকলে ওই করে দিত। মেয়েটার আক্কেলও বলিহারি। দুদিন হলো গেছিস, সেই যে পৌঁছে একবার ফোন করলি, তারপর আর খবর নেই। আরে বাবা, ফুর্তি করছিস কর, কিন্তু তা বলে এমন বাড়ি ঘরদোর ফুলে ফুর্তি করবি? শ্বশুর বাড়ি হলে কি করতিস? পারতিস খবর না দিয়ে থাকতে? নেহাত মা বলে পার পেয়ে যাচ্ছিস, শাশুড়ি হলে। নিজের মনেই হাসলেন শ্রীমতী। মেয়ের জন্য দুশ্চিন্তায় তার ভাবনা চিন্তাগুলো কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। গেছে তো একটু আনন্দ করতে, ফোন তো করেছে পৌঁছেই, পরশুই তো করলো, মাঝে একটা দিন নাই বা পড়লো, কি আছে। চা তৈরি করে বারান্দায় এলেন। বিকেল নামছে। কোনো একটা বাড়িতে কেউ গান চালিয়েছে, রবীন্দ্রসঙ্গীত। আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে আমি, স্পষ্টই শোনা যাচ্ছিল। শ্রীমতী দাঁড়িয়ে চা খেতে খেতে পুরোটা শুনলেন। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ খুব কান্না পেল। ঘরে এসে মোবাইলটা তুলে নিলেন, তারপর ডায়াল করলেন। রিং হচ্ছে ওপাশে। একটু পরেই সৃজিতের ভরাট স্বরটা শুনতে পেলেন। হ্যালো হ্যালো। কথা আটকে গেল শ্রীমতীর। দুম করে লাইনটা কেটে দিলেন তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই মোবাইলটা বেজে উঠল। সৃজিত কল ব্যাক করেছেন। শ্রীমতী আবার কেটে দিলেন। গলায় একগাদা কথা কিলবিল করে আটকে যাচ্ছে। বের করতে চাইছেন কিন্তু পারছেন না। আবার ফোনটা বাজছে। এবারে আর কাটলেন না, ধরেই বললেন, হ্যাঁ বলো। ওদিক থেকে সৃজিতের স্বল্প উদ্বিগ্ন স্বর শোনা গেল। আরে কি ব্যাপার, নিজেই ফোন করলে ধরলাম, কথা বললে না, আবার আমি করলাম কেটে দিলে, কি হলো, এনি প্রবলেম? সব ঠিক আছে তোর নাকি? হ্যাঁ এমনি সব ঠিকই আছে। তাহলে হঠাৎ আমায় ফোন করলে? আজকাল প্রয়োজন ছাড়া তো করোনা বিশেষ, তাই বলছি আর কি। সৃজিতের গলায় অভিমান বাজল। শ্রীমতী রাগ করলেন না। কথাটা খুবই সত্যি। আজকাল সত্যি তো সৃজিতকে প্রয়োজন ছাড়া ফোন করা ছেড়েই দিয়েছেন। রাগ হলো? রাগ? আমি আবার কবেই বা তোমাদের ওপর রাগ করলাম? যত রাগ তো মার আর মেয়ের। শ্রীমতী অল্প হাসলেন এবার। মেয়ের কথা আর বলো না, পরশু হঠাৎ করে বন্ধুদের সঙ্গে মন্দারমণি গেল কদিনের জন্য। বাড়ি এখন ফাঁকা, আমি আর আমার আশেপাশের হাওয়া আলো হেরাই আছি। বাহ, ভালো বললে তো। সেই জন্যই তাহলে মেয়ের বাবার কথা মনে পড়লো। তা বন্ধুরাই গেছে না বান্ধবরাও যাচ্ছে? কে জানে বাবা, বললো ইউনিভার্সিটির বন্ধুরা মিলে যাচ্ছি। অত শত জিজ্ঞেস করিনি, পছন্দও করে না জিজ্ঞেস করা। সৃজিতের গলাটা হঠাৎ এবার অন্যরকম শোনালো শ্রীমতীর কানে। ঠিক করনি না জিজ্ঞেস করে? খোঁজ খবর রাখা উচিত, মেয়ে বড় হচ্ছে। যতই পছন্দ অপছন্দ তৈরি হোক, আমাদের তারপরেও খোঁজ নেওয়াটা উচিত। ওই ছেলেটাও কি সাথে গেছে জানো? কোন ছেলেটা? উদিত?
হ্যাঁ, ওই রকমই তো, কি একটা নাম তো শুনেছিলাম, মানে ওই যার সঙ্গে উর্মির মানে ওই স্পেশাল সম্পর্ক আর কি। একটু ধাঁধায় পড়ে গেলেন শ্রীমতী। উদিতের কথাটা সেভাবে মাথাতেই আসেনি ওর। বললেন, এরে, তা তো জানি না, অবশ্য মনে হয় না, গেলে উর্মি আমায় বলতো। বিরক্ত হলেন সৃজিত, স্বরে সেটা প্রকট হলো। উর্মির ব্যাপারে তুমি একটু বেশি রকমেরই কনফিডেন্ট, তাই না? এতটা ওভার কনফিডেন্স ভালো নয় কিন্তু। হ্যাঁ, আমি কনফিডেন্ট, ভীষণভাবেই কনফিডেন্ট। মেয়ে আমার সৃজিত, আমার একার। আমি তোকে বড় করে তুললাম, তুমি শুধু দূর থেকে পিতৃত্ব ফলিয়ে গেলে। হঠাৎ উত্তেজিত হয়ে গেলেন শ্রীমতী। হারে, এত উত্তেজিত হচ্ছ কেন? ভালোর জন্যই কথাটা বলেছিলাম। তো যাকে বাদ দাও, ও বড় হয়েছে, যা ভালো বুঝবে করবে। তাছাড়া তুমি যখন এতটাই কনফিডেন্ট, তখন আমার আর কী বা বলার আছে। তোমার কথা বলো, গান টান কেমন চলছে? আর ওই ম্যাগাজিন, ওটার কি খবর? সৃজিতের অভিমানটুকু শ্রীমতীর কান এড়িয়ে গেল। তিনি বললেন, ওসব যেমন চলার তেমনই চলছে। ওসব হিজিবিজি কাজের খোঁজ নিয়ে তোমার মতন ব্যস্ত মানুষের হবেটা কি? তুমি তোমার মার খোঁজ খবর ভালোভাবে রেখো। ওনার সুখ সুবিধে, ইচ্ছে অনিচ্ছে, এটাই তো তোমার কাছে প্রায়োরিটি। ওপাশে সৃজিত খানিকক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, কিছু মনে করো না, আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমার মনে হয় প্রয়োজন ছাড়া আমাদের মধ্যে বাক্যালাপ আর না হওয়াই বাঞ্ছনীয়। তাতেই বোধহয় দুদিকের স্বস্তি বজায় থাকে। আমাদের সব তাল কেটে গেছে শ্রীমতী। অপ্রয়োজনে আর আমায় ফোন করো না, আমার কষ্ট হয়। রাখি। ফোনটা কেটে দিলেন সৃজিত। শ্রীমতী কেমন যেন থতমত খেয়ে গেলেন। এমনটা হলো কেন? আজ ফাঁকা বাড়িতে সৃজিতের কথাই তার মনে হয়েছিল, ফোন করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু কথা শুরু হওয়া মাত্রই এত তিক্ততা কোথা থেকে এসে জুড়ে বসল? সত্যি তাহলে আর কিছু অবশিষ্ট নেই? সব সুর, সব তাল, লয় সব কেটে গেছে? তাহলে কেন? কেন এই একাকিত্বে সৃজিতকেই তার মনে পড়ল? কেন মনে হচ্ছিল একবার বলতে, ফিরে এসো সৃজিত আমার কাছে, আমার একেবারে পাশটিতে এসে দাঁড়াও সারাটা জীবনের মতো। বড্ড ক্লান্ত লাগলো হঠাৎ, বড্ড ক্লান্ত। আবার বোধহয় জ্বর আসছে। শীত শীত করতে লাগলো শ্রীমতীর। হু হু করে কান্না পেতে লাগলো। বাধা দিলেন না তিনি। হুড়মুড়িয়ে বুক নিংড়ে জল ঝাঁপিয়ে পড়তে লাগলো গালে, গলায়। অনেকক্ষণ ধরে কাঁদলেন শ্রীমতী। সন্ধে হয়ে যাওয়ার পরও উঠলেন না, বিছানা আঁকড়ে পড়ে থাকলেন। কাজের মেয়েটা বিকেলে আজ আসেনি। ভালোই হয়েছে একদিকে, এলেও ফিরে যেতে হতো। শ্রীমতী আজ কিছুতেই দরজা খুলতেন না। আজ আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, না মন না শরীর। অনেকগুলো খাতা দেখা বাকি। গতদিন ছেলে মেয়েগুলোকে কিছু প্রশ্ন লিখতে দিয়েছিলেন, খাতাগুলো ওরা জমা করে গেছে। আগামীকাল দেখে ফেরত দেবার কথা। ইচ্ছে না করা সত্ত্বেও উঠলেন তিনি। এই ব্যাপারটা অবহেলা করা ঠিক নয়। আফটার অল তার একটা দায়িত্ব আছে। পয়সা খরচ করে পড়তে আসে সবাই। ইচ্ছে করে এই ব্যাপারটাকে গুরুত্বহীন করে দেখা উচিত নয়। হাসিও পেল শ্রীমতীর। চিরটা কাল শুধু উচিত অনুচিত করে করেই মরলেন তিনি। তাও যদি কেউ দাম দিত। বেশ অনেকগুলো খাতা, প্রায় 12-14টা তো হবেই। দেখতে বসলেন শ্রীমতী। আর আজে বাজে ভাবনা নয়, চিন্তা নয়, মন দিয়ে খাতাগুলো দেখতে লাগলেন। শরীরটা একটু যেন ভালো লাগছে এখন। কেউই খুব ভালো একটা লেখেনি। একজন তো 10টার মধ্যে মাত্র 3টে প্রশ্নের উত্তর লিখেছে। যারা 10টারই উত্তর লিখেছে তারাও খুব যে ঠিকঠাকভাবে লিখতে পেরেছে তা নয়, তবু অ্যাটেম্প্ট করেছে সব প্রশ্নগুলো। অবাক হলেন তিনি। আজকালকার ছেলে মেয়েগুলো সত্যি কি সিরিয়াসলি পড়াশুনো করে না? পরীক্ষা, কেরিয়ার এসবের ভয় ডরও কি নেই? ল্যান্ডলাইনটা বাজছে, শুনতে পেলেন। বিরক্তিকর। সবে তো খাতাগুলো নিয়ে বসলেন, এর মধ্যেই ডিস্টারবেন্স। উঠে গিয়ে ফোনটা ধরলেন তিনি। মেয়ের গলা পেলেন। আরে মা, উফ বাবা, কতক্ষণ ধরে ফোনটা বাজছে, ধরো না কেন?
গলাটা পাওয়া মাত্রই অভিমান ধেয়ে এলো শ্রীমতীর মনে। হ্যাঁ, মা তো বসেই আছে না তোমার ফোন ধরার জন্যে, তার সমস্ত কাজকর্ম ফেলে। কখন তুমি দয়া করে ফোন করবে? তোমারই তো সময় হয় না। সেই পরশুদিন পৌঁছে একবার ফোন করলি ব্যাস, কাল সারা দিনেও একবারও খোঁজ নেই। আরে বাবা, তুমিও না, বেড়াতে এসে রোজ রোজ ফোন করা যায় নাকি? সব সময় সব জায়গায় নেটওয়ার্কও থাকে না। তাছাড়া তুমি বা মোবাইলে ট্রাই করোনি কেন? আমার মোবাইল এখানে 24 আওয়ার্সই অন থাকছে। আরও রাগ হলো শ্রীমতী। উত্তপ্ত স্বরে বললেন, ট্রাই করিনি? কে বললো তোকে ট্রাই করিনি? ওখানে বসে বসে সব জেনে গেলি না? লাইন পাইনি? ও পাশে হেসে ফেলল উর্মি। আচ্ছা আচ্ছা, ঝগড়া নয়। কি করছো এখন? শরীর টরীর ঠিকঠাক আছে তো? খাতা দেখছি, কাল টিউশনি আছে। ইচ্ছে করেই জ্বরের কথাটা এড়িয়ে গেলেন শ্রীমতী। একটু আনন্দ করতেই তো গেছে, করুক না। ওর মধ্যে এসব বলে কেনই বা ওকে বিব্রত করা। কি হলো সুকন্যা, হলো তোমার? ফোনের ওপারে পুরুষ কণ্ঠটি শুনে চমকে উঠলেন শ্রীমতী। কার গলা? কার? উদিতের? তাহলে কি উদিত আছে উর্মির সাথে? অন্যান্য বন্ধুদের মাঝে উদিতকেও সঙ্গে নিয়ে গেছে নাকি উর্মি? নাকি শুধুই ওরা দুজন? বুকটা কেমন ছ্যাঁত করে উঠল শ্রীমতীর। তড়িঘড়ি বললেন, কে রে, কার গলা? উদিত নাকি? ওপাশ থেকে উর্মির অপ্রস্তুত কণ্ঠ শোনা গেল। উদিত? উদিত আসবে কোত্থেকে? ও আমার একটা বন্ধু, তারা দিচ্ছে। তাছাড়া উদিতকে চোখেই দেখলে না, কথা বলনি কখনো, তাহলে হঠাৎ কিছুর মধ্যে কিছু নেই উদিত উদিত করে চেঁচাচ্ছ কেন? না মানে তা সত্যি, কি জানি হঠাৎ মনে হলো কেন বা। উর্মি আর কথা বাড়ালো না, বলল, যাকে বাদ দাও, যা বলছিলাম, আমি ভালো আছি, চিন্তা করো না। তাছাড়া আর দিন দুয়েকের মধ্যেই তো ফিরবো। নিজে ঠিকঠাক থেকো, পরে করবো আবার সময় মতো। রাখলাম এখন, বাই। লাইন কেটে গেল। শ্রীমতী তারপরও রিসিভারটা সেকেন্ড কয়েক কানে ধরে থাকলেন। ফোনটা রেখে দেওয়ার পর মনটা খুঁতখুত করতে লাগলো তার। কি একটা যেন অস্বস্তি হতে লাগলো। উর্মি বলল বটে গলাটা ওর এক বন্ধুর, কিন্তু বন্ধুরা কি একে অন্যকে তুমি বলে? তাছাড়া কেমন যেন একটা শাসন, একটা অধিকার বোধের গন্ধ ছিল ওই গলাটার মধ্যে। সৃজিতের আশঙ্কা যদি সত্যি হয়, যদি উদিত গিয়ে থাকে উর্মির সাথে। ভাবনাগুলো মন থেকে ঝেড়ে ফেলতে চাইছিলেন শ্রীমতী। উর্মির ওপর ভরসা আছে তার, আর উর্মিরও সৎসাহসের অভাব নেই। উদিত গেলে উর্মি নিশ্চয়ই বলতো তাকে, মিথ্যে কখনোই উর্মি বলবে না। মনটা কেমন যেন বিক্ষিপ্ত, অন্যমনস্ক হয়ে গেল। পরপর ফোন দুটো কোথাও যেন একটা খারাপ লাগা টেনে আনছে। বাবা মেয়ে কারোর সঙ্গে কথা বলেই ভালো লাগলো না। শ্রীমতীর মাথার মধ্যে এলোমেলো ভাবনা ঘুরপাক খেতে লাগলো। আচ্ছা, উর্মি একদিন না একদিন তো বিয়ে হবেই। সৃজিত কাছে থাকবেন কি থাকবেন না জানেন না তিনি। তখন তখন তার কি হবে? আজকের মতন এমনিভাবে একলা হয়ে যাবেন তিনি? গান বাজনা, টিউশনি, এসব কি উর্মি আর সৃজিতের অভাবটা পূরণ করতে পারবে? মনে মনে ভারী আশ্চর্য হয়ে গেলেন শ্রীমতী। স্ত্রী হয়ে নিজের স্বামীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কোনো ধারণাই নেই তার। রিটায়ার করার পর আর তো সৃজিত ধানবাদে থাকতে পারবেন না। তখন কি কলকাতায় নিজের বাড়িতে ফিরে আসবেন? তার শ্রীমতীর কাছ থেকে তখনও কি তিনি দূরে থাকবেন? শত রাগ অভিমান পুঞ্জীভূত করেও সৃজিতের প্রতি ভালোবাসার জায়গাটা এখনো মরেনি তার। বেশি ভালোবাসেন বলেই বোধহয় বেশি আঘাত করে আনন্দ পান, শান্তি পান। না, আর এসব ভাববেন না, ভেবে লাভ নেই। যা যখন হবে দেখা যাবে। ঝটপট এখন খাতা দেখে উঠতে পারলেই বাঁচেন তিনি। মাথাটা টিপটিপ করতে আরম্ভ করেছে। বেশি ধরলে ট্যাবলেট গেলা ছাড়া উপায় নেই। সেটাও আবার আছে কিনা দেখতে হবে। উফ, উর্মিটার অভাব যে এভাবে বুঝতে হবে তা ভাবেননি শ্রীমতী। চটপট খাতাগুলো শেষ করতে লাগলেন তিনি। শেষ খাতা দুটো এসে চোখ আটকে গেল তার। প্রিয়া আর কুণালের খাতা। বোঝাই যাচ্ছে দেখা দেখি করে লিখেছে। কে কারটা দেখেছে ভালো বুঝলেন না তিনি।
তবে যতদূর ওদের চেনেন তাতে তার ধারণা প্রিয়াই কুণালের খাতা দেখে লিখেছে। আচ্ছা, আসুক কাল, দুটোকেই আচ্ছাসে ধমকাতে হবে। এই সামান্য সামান্য পরীক্ষাতেও দেখা দেখি টোকাটুকি। অন্যমনস্কভাবেই ওদের খাতার পাতাগুলো উল্টাচ্ছিলেন। প্রিয়ার খাতার শেষ পাতাটায় এসে থমকে গেলেন। এসব কি লেখা? কে লিখেছে এগুলো? প্রিয়া? ভালো করে পড়লেন শ্রীমতী। পেন্সিলে লেখা, ঝাপসা হয়ে এসেছে। লেখাগুলো একটু পড়েই কান গরম হয়ে গেল তার। বোধহয় পরীক্ষা চলাকালীন লিখে লিখে প্রেমালাপ চালাচ্ছিল দুজনে, বা আগে পরেও কোনো সময় লিখে থাকতে পারে। কিন্তু এসব কি ভাষা, কি ধরনের প্রেমালাপ? এত শরীরী গন্ধ এটুকু বয়সেই! অবাক হলেন শ্রীমতী। আজকালকার প্রেম বা প্রেমালাপ বুঝি এরকমই হয়? এত নোংরা? ছেলে মেয়েগুলো এখন কি শরীরের বাইরে কিছু বোঝে না? আর কি সাহস বলিহারি, পরীক্ষার খাতার পেছনে আবার এসব লেখালেখি হয়েছে। হঠাৎ চমকে উঠলেন শ্রীমতী। আচ্ছা, উর্মি আর উদিতের মধ্যেও কি এইরকমই সম্পর্ক? উর্মির ফোনের কথাটা স্মৃতিতে ফিরে এলো আবার। ওই ছেলের গলাটা কার ছিল? সত্যি কি উদিত যায়নি উর্মির সাথে? আর ভাবতে পারলেন না তিনি। মাথাটা ভীষণভাবে দপদপ করছে। খাতা দুটো কোনো রকমে দেখা শেষ করলেন তিনি। ওষুধ একটা না খেলেই নয়। ড্রেসিং টেবিলের ডান দিকের ড্রয়ারে একটা গোল বাক্সের মধ্যে ওষুধ বিষুধগুলো থাকে। বাক্সটা খুলে আঁতি পাতি করে খুঁজলেন, একটাও মাথা ধরার ওষুধ পেলেন না। হঠাৎ খুব রাগ হলো উর্মির ওপর। মেয়েটা যে কি না, খেয়ালও রাখে না ওষুধ ফুরিয়ে গেছে। এনে রাখা উচিত ছিল না? মা মরছে মাথা ধরে, আর উনি মন্দারমণিতে বসে ফুর্তি করছেন। আর একটু চা খেলে বোধহয় একটু উপকার হতে পারে, কিন্তু সেই তো তাকেই করতে হবে। যাগ্গে, কি আর করা, যা করতে হবে তা করে ফেলাই ভালো। রান্নাঘরে গিয়ে আরেক কাপ চা বানালেন শ্রীমতী। তাকগুলো তেল চিটচিটে হয়েছে, পরিষ্কার করার কথা খেয়াল হয়নি অনেক দিন। আজকে দিনটাই কেমন বিচ্ছিরি, সবকিছুই কেমন নেগেটিভ, মন খারাপ করা। সৃজিত উর্মি দুজনের কারোর সাথেই কথা বলে আনন্দ পেলেন না, উল্টে মনটা কেমন তিক্ত হয়ে গেল। চা খেতে খেতে গানের ক্লাসের কথা মনে হলো শ্রীমতীর। মিস করার একেবারেই ইচ্ছে ছিল না আজ। নেহাত জ্বরটার জন্যেই। পিয়া বা প্রণতিকে কি একবার ট্রাই করবেন মোবাইলে? ক্লাসে আজ কি হলো একটু জেনে রাখলে পরদিন সুবিধা হবে। ঘড়ি দেখলেন শ্রীমতী, ক্লাস শেষ হয়ে গেছে। তবে বাড়ি পৌঁছাবার সময় হয়নি এখনো কারুরই। করলে মোবাইলেই করতে হবে। আবার রাস্তাঘাটে মোবাইলে ফোন করতেও ভয় করে শ্রীমতীর। কে জানে কে কি অবস্থায় আছে। পিয়া অবশ্য গাড়িতে যাতায়াত করে, ওকে করলে কোনো অসুবিধা নেই। প্রণতি বেচারি বাসেই যাতায়াত করে, অনেক দূর থেকে আসে। গান শেখার কি অদম্য ইচ্ছে। ভেবেচিন্তে পিয়ার নম্বরটাই ডায়াল করলেন, বাজছে। হ্যালো, পিয়ার গলা পেলেন তিনি। শ্রীমতী বলছি রে। আরে তুই, কি ব্যাপার, ক্লাস করলি না আজ? আমরা সবাই ভাবছিলাম। ইনফ্যাক্ট আমি ফিরেই কল করতাম তোকে। ল্যান্ডলাইন থেকে করছিস বলে নাম্বারটাও তুমি চিনতে পারিনি। এই একটু জ্বর হয়েছে রে, শরীরটা জুত নেই, তাই আজ এবার ডুব দিয়ে দিলাম। তা ক্লাসে আজ হলোটা কি? ওপাশে পিয়া হাসল। গেস হোয়াট? আজ গান ধরার ডেট ছিল। আমার সেটা খেয়ালও ছিল না। এসে পড়েছি, আর যায় কথা, ভুলভাল গাইলাম অ্যাজ ইউজুয়াল, আর বকুনি শুনলাম। শ্রীমতীও হেসে ফেললেন। ও হ্যাঁ, তাই তো, আজ তো গান ধরারই ডেট, আমিও ভুলে গেছিলাম। যাকে ভালোই হলো, গান তুলে দিলে প্রবলেম হতো। আসলে শেখাবার দিন না তুললে পরে অন্যের কাছ থেকে না ঠিকঠাক আর ওঠে না। বেশিরভাগই তো আমার মতো গাইয়ে, তোর মতো দারুণ গলা আর কজনের। তোকে কে তোলাবে বাবা? আবার হাসলেন শ্রীমতী। ভাগ্যিস পিয়াকে ফোনটা করেছিলেন, তাই তো হঠাৎ মনটা ভালো হয়ে গেল। মনটা ভালো নেই রণজিতের। যবে থেকে চাকরিটা ছেড়েছে তবে থেকেই বাড়িতে অশান্তি লেগে আছে। না মা না বোনটা, কেউই ওর দিকটা বুঝতে চাইছে না। যেন চাকরি করার জন্যেই চাকরি করতে হবে, ভালো লাগা না লাগাটা কোনো ব্যাপারই নয়। যেসব বাড়িতে মেয়েরা চাকরি করে না তারা জব স্যাটিসফ্যাকশন ব্যাপারটা বুঝতেই পারে না, কিংবা বুঝতে চায়ও না। নিরাপত্তাটাই তাদের কাছে আসল। মাস গেলে নির্দিষ্ট টাকা, নির্দিষ্ট খরচা, নিশ্চিন্ত জীবন।
দেবযানীর ব্যাপারটা রঞ্জিত বোঝে। মা চিরকালই সংসারীটাই, আর বাবা চলে যাওয়ার পর ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। তার পক্ষে এই রিয়াকশন স্বাভাবিক। কিন্তু রুনি আজকালকার আধুনিক শিক্ষিতা মেয়ে, তারও গতানুগতিকতাই পছন্দ। বাড়িতে খবরটা দেওয়ার পর ওই তো সব থেকে বেশি চেঁচামেচি জুড়েছিল। সেটা তবু বা সহ্য করেছিল রণজিৎ, কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়েছিল সুকন্যার ফোনটা পেয়ে। রুনি ওকে এইসব জানাতে গেল কেন? কদিন আগে সন্ধেবেলা হঠাৎই ফোন করেছিল সুকন্যা রণজিতের মোবাইলে। ও হ্যালো বলার পর বেশ খানিকক্ষণ চুপ করেছিল সুকন্যা। রণজিৎ আরও দুবার হ্যালো হ্যালো করার পর লাইনটা কেটেই দিতে যাচ্ছিল। ঠিক তখনই চাপা গলায় ওপাশ থেকে জবাব এসেছিল, সুকন্যা বলছি। চমকে উঠেছিল রণজিৎ। একটা অদ্ভুত ভালো লেগেছিল। কথা বলতে ইচ্ছে করেনি। মনে হচ্ছিল চুপ করে থাকে আর সুকন্যা কথা বলে যায়। পরক্ষণেই মনে হয়েছিল সাড়া না পেয়ে যদি আবার ফোনটা ছেড়ে দেয়। বলো, তৎক্ষণাৎ জবাব দিয়েছিল। এসব কি শুনছি? একটু থতমত খেয়েছিল রণজিৎ। তারপর বলেছিল, কি শুনছ? চাকরি বাকরি ছেড়ে ঘরে বসার মতলব হচ্ছে শুনলাম। খুব হালকাভাবে কথা বলছিল সুকন্যা। বড্ড ভালো লাগছিল রণজিতের। আরো আরো শাসন চাইছিল সুকন্যার কাছ থেকে। কোত্থেকে সব আজে বাজে শুনবে আর আমাকে বকবে? রণজিতের গলায় বোধহয় একটু লঘুতা এসে গেছিল। ওপাশটা হঠাৎ চুপচাপ হয়ে গেছিল। হ্যালো বলেছিল। রোহিণী বলেছে আমাকে, আর ওই আমাকে বলেছে তোমায় বোঝাতে যাতে তুমি এই কাণ্ডটা না করো। খুব গম্ভীর শোনাচ্ছিল সুকন্যার গলাটা। দমে গেছিল রণজিৎ। কাণ্ডটা তো ঘটিয়ে ফেলেছি অলরেডি, আর তো কিছু করার নেই। কি করবে ভাবছো? ফ্রিল্যান্সিং নাকি আরেকটা কোনো ভালো জায়গায় বেটার পজিশনে ঢুকবে? সম্পূর্ণ কেজো কথাবার্তা। মন খারাপ হয়ে যাচ্ছিল রণজিতের। ওর যা করার ও তো ঠিক করেই নিয়েছে। সেখান থেকে এক চুল নড়ার চান্স নেই কোনো। তা সে ওকে যেই বোঝাতে আসুক। কিন্তু সুকন্যার ক্ষেত্রে অছিলাটা ছাড়তে চাইছিল না ও। এই মৌকায় একটু না হয় শাসন করুক সুকন্যা, একটু আবদার করে বলুক চাকরিটা না ছাড়তে। লোভ হয়, বড্ড লোভ হয়। কিন্তু উদিতের কথা মনে পড়তে থমকে যেতে হয় ওকে। একটা চাপা শ্বাস লুকিয়ে ফেলেছিল রণজিৎ। বলেছিল, ফ্রিল্যান্সিংয়ের কথাটাই ভেবেছি, বাধা ধরা চাকরিতে আর মন বসছে না। ও, তা ফ্রিল্যান্সিং ব্যাপারটা মন্দ নয়, দায়বদ্ধতা কম। আমি রোহিণীকে বলেছি তুমি ভালো সাংবাদিক, ফ্রিল্যান্সিং করেও ভালোই কামাবে। তবু ওর চিন্তা যায় না। রণজিৎ চুপ করে থেকেছিল। সুকন্যা আরও কিছুক্ষণ বকবক করে ফোন ছেড়ে দিয়েছিল। রণজিৎ ভালো করে শোনেওনি। শুধুমাত্র রুনির কথা রাখতে ও রণজিৎকে ফোন করেছিল। নিজের কোনো মাথা ব্যথা ছিল না। কথাটা ভাবতেই অবসাদে ছেয়ে গেছিল মনটা। তার জের এখনো চলছে। সুকন্যা আর উদিত এখন মন্দারমণিতে। ওদের বাড়ির কেউ জানে না। সুকন্যা বাড়িতে বলেছে ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে যাচ্ছে, আর উদিত বলেছে অফিস কলিগদের সাথে। ও হয়তো জানতো না, হোটেলের খোঁজ করতে এসে কথায় কথায় হঠাৎ উদিতের মুখ দিয়ে বেরিয়ে গেছে। পই পই করে বারণ করেছে উদিত কেউ যেন না জানে, এমনকি রোহিণীও না। রণজিৎ বলেনি কাউকে, বলতে ইচ্ছেও করেনি, শুধু ভেবেছে সুকন্যাকে কত আপন, কত নিজস্ব করে পাচ্ছে উদিত। শরীরটা কেমন যেন অস্থির করে উঠল। অনেকক্ষণ বিছানায় শুয়ে আছে। আজ আর বেরোতে ইচ্ছে করছে না, কিন্তু না বেরোলেও নয়। এখন তো আর বাঁধা ধরা চাকরি নয়। ফ্রিল্যান্সিংয়ের খাটনির সাথে সাথে অনিশ্চয়তাও থাকে ভালো রকম। তার ওপর কম্পিটিশন তো আছেই। কি রে, আজ এতক্ষণ শুয়ে আছিস, বেরোবি না? শরীর টরির খারাপ নাকি? দেবযানীর গলা পেয়ে বর্তমানে ফিরল রণজিৎ। একটা আড়মোড়া ভেঙে বলল, না, শরীর খারাপ নয়, বেরোবো। একটু ল্যাদ করছিলাম। হ্যাঁ, কি ল্যাদ? সে আবার কি? কি সব বলিস তোরা, আজকালকার ছেলেমেয়েরা বুঝি না বাবা। যাকগে, চা দি নাকি? হ্যাঁ দাও। আর ল্যাদ মানে হলো আলসেমি, বুঝলে মাদার? আলসেমি।
মুখ বিকৃত করলেন দেবযানী। আলসেমি, এই তো তোমার আলসেমি করার বয়স কি না? দুম করে ভালো চাকরিটা ছেড়ে দিলি, সংসারের কথা বোনটার কথা একবারও ভাবলি না? মা আবার শুরু করলে। আচ্ছা তোমরা না বড্ড গতানুগতিক, বাঁধা ধরা চাকরির বাইরে আর কিছু ভাবতেই পারো না, রাদার ভাবতে চাও না। আমি তো বলেছি তোমাদের অসুবিধা হবে না, আমি তো হাঁদা বোকা নই, যা করছি ভেবেচিন্তেই করছি। দেবযানী তবু সন্তুষ্ট হলেন না, বেজার মুখে বললেন, আমার পেনশন আর তোর ওই দিন আনি দিন খাই টাকায় রুনির বিয়ে হয়ে যাবে বলতে চাস? বিছানায় সোজা হয়ে উঠে বসলো রণজিৎ। তোমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে ডার্লিং মাদার, সর্বক্ষণ মেয়ের বিয়ের চিন্তা। শোনো মা, আমি আগেও বলেছি আবারও বলছি, রুনি আজকালকার মেয়ে, পাশ টাশ করে ও চাকরি করবেই, তার আগে ওকে বিয়ের পিঁড়িতে কিন্তু বসাতে যেও না, উল্টো ফল হবে। আর তাছাড়া চাকরি বাকরি করে বিয়ে করলে ওর বিয়ের খরচ তো ওই খানিকটা জোগাবে, চিন্তা কি? ও মা বলিস কি? ছি ছি, উপযুক্ত দাদা থাকতে বোনকে কিনা নিজের বিয়ের খরচ নিজেকে রোজগার করে আনতে হবে? মাগো তুই এমনটা ভাবিস? ও বাবা গো, কি যুগই পড়লো। বিরক্ত হলো রণজিৎ। দেবযানীকে নিয়ে এই হলো মুশকিল, বড্ড প্রাচীন মনোবৃত্তি, চেষ্টা করেও পাল্টানো যায়নি। ইদানিং যেন বেশি বেড়েছে ব্যাপারটা। তবু আবার চেষ্টা করলো। ছি ছি করার কিছু হয়নি মা, যুগ পাল্টে পাল্টে পৃথিবী ধ্বংস হতে চললো, কিন্তু তুমি পাল্টালে না। আরে আজকাল নিজেদের বিয়ের খরচ নিজেরা দিতে পারলে মেয়েরা তাতে গর্ববোধ করে, জানো? অর্থনৈতিক স্বাধীনতা একটা বিশাল ব্যাপার। দেবযানী মুখ বেঁকালেন। থাম তো, ওই করে করেই মেয়েগুলোর মাথা খাচ্ছিস। চিরটাকাল দেখে শুনে এলাম মেয়েরা ঘর সংসার সামলাচ্ছে, ছেলেপুলে মানুষ করছে, স্বামী শ্বশুরের যত্ন আত্তি করছে, তা না চাকরি, পয়সা রোজগার। কেন রে, এমন ঘরেই কি বিয়ে দেবো যে স্বামীর খাওয়াবার মুরত থাকবে না? নাকি আমাদের ঘরের পুরুষ মানুষ নেই যে কিনা সমর্থ বোনের বিয়ে দিতে পারে? যত সব মুক্তকেশী! চিৎকার করে বলে উঠল রণজিৎ। কি বললি? কিছু না মাদার, তুমি বরং আর না বকে আমার চাটা নিয়ে এসো। চাটা খেয়ে এবার আমি গাত্রোত্থান করি, বেরোই পয়সা ঘরে আনতে, নইলে আবার সমর্থ বোনের বিয়েই যে আটকে বসে থাকবে, সব পাত্র পালিয়ে যাবে, তখন কি হবে? রণজিতের ইয়ার্কিতে রেগে গেলেন দেবযানী। চুপ কর তুই বাঁদর ছেলে, ঠাট্টা করে করেই জীবন একেবারে বইয়ে দিল। কর কর, আমার কি, চোখ বোঝার সময় হয়েই এসেছে, মরি তখন ঠেলা বুঝবি ভাই বোনে। দুম দুম করে পা ফেলে বেরিয়ে গেলেন দেবযানী। রণজিৎ তবু উঠল না, বসেই থাকলো বিছানায়। সত্যি কি তার সিদ্ধান্তটা একটু হঠকারী হয়ে গেছে? রুনির ব্যাপারে কি তার আর একটু ভাবনা চিন্তা করা উচিত ছিল? এখনো তো রুনির ফাইনাল পরীক্ষাই হয়নি, তারপর তো চাকরির চিন্তা, তার উপর আবার চাকরি কবে পাবে বা আদৌ পাবে কিনা সে ব্যাপারটাও আছে। তাছাড়া রণজিৎ ঠিক শিওর নয় যে রুনি চাকরি করার ব্যাপারে কতটা ডিটারমাইন্ড। এখন হয়তো সবাইকে দেখে শুনে শখ জাগছে চাকরি করব চাকরি করব, কিন্তু আসল সময় হয়তো বিয়ের শখটাই আগে মাথাচাড়া দিয়ে উঠবে। আফটার অল মেয়ে, এখনো এই জাতটার মধ্যে সংসার করার স্বপ্নটা ভালো মতোই প্রায়োরিটি পায়। দেবযানী চা নিয়ে ফিরে এলেন। কিরে, এখনো সেই বসেই আছিস? জানি না বাপু তোদের মতিগতি, কি ভাবিস, কেন ভাবিস, তোরা নিজেরাও জানিস না। রণজিৎ আর কথা বাড়ালো না, উঠে মুখ ধুয়ে এলো। চাটা রেখে দেবযানী বসেই ছিলেন। কাপটা হাতে তুলে রণজিৎ জিজ্ঞেস করলো, কি তোমার পুজো নেই আজ, বসে পড়লে? হে ঠাট্টা, সকাল কি আমার তোদের মতোই এখন হলো? কখন সেই ভোরে উঠি রোজ, পুজো না করে জন্মে সংসারের কাজে হাত লাগাই না। তাছাড়া মা একটু সামনে বসে থাকলে তোদের বুঝি ভালো লাগে না? না রে, অস্বস্তি হয়, অসুবিধা হয়। ওরে বাবা রে বাবা, তোমায় নিয়ে তো আচ্ছা মুশকিলে পড়া গেছে। আর যাই বলছি তাতেই রেগে যাচ্ছ। সিম্পল একটা প্রশ্ন করলাম, ব্যাস রেগে কাই। না, তোমার প্রেশারটা দেখাতে হবে একবার। দেবযানী উত্তর দিলেন না, কিন্তু চলেও গেলেন না। রণ, আলতো করে ডাকলেন তিনি। বলো।
সংক্ষিপ্ত উত্তর এলো। আচ্ছা সত্যি বলতো, চাকরিটা কেন ছাড়লি? অফিসে কোনো গোলমাল হয়েছে কি? আমায় বলতো বাবা। শোন, আমি তো মা, তেমন কিছু হলে আমি ঠিক বুঝবো। রণজিৎ রেগে উঠতে গিয়েও পারল না। এদের ওপর রাগ করে কোনো লাভও নেই। না মা, কিচ্ছুটি হয়নি, গোলামি করতে জাস্ট ভালো লাগছিল না, ব্যাস। আচ্ছা, তোমার কখনো এই একঘেয়ে সংসারের কাজ, সংসারের ভাবনা চিন্তা ছেড়ে চুপ করে বসে থাকতে বা অন্য কিছু করতে ইচ্ছে হয় না? দেবযানী কথাটা শুনে কেমন যেন হয়ে গেলেন। মুখের রেখাগুলো নরম হয়ে এলো। চুপ করে থাকলেন, কথা বললেন না। একটু একটু করে চায়ে চুমুক দিচ্ছিলেন। রণজিৎ লক্ষ্য করছিল মাকে। বেশ খানিকটা পর দেবযানী ধরা গলায় উত্তর দিলেন, আমায় আবার এসব জিজ্ঞেস করছিস কেন? এই তো একটা আটপৌরে জীবন, এর মধ্যে 90% জুড়েই তো সংসার। ওটা ছাড়া আর কিছু করার কথা ভাবার সময়টা পেলাম কই বল? একটু অবাক হলো রণজিৎ। দেবযানীর গলায় এরকম সুর এই প্রথম শুনল। মারও কি তবে কোনো ইচ্ছে ছিল সংসারের চাপে যা পূরণ হয়নি? সংসার করতে তোমার ভালো লাগে না মা? সামান্য একটু চমকালেন দেবযানী। বললেন, কেন হঠাৎ এমন কথা জিজ্ঞেস করছিস কেন? সংসার ভালো লাগে না তো বলিনি। ভালো না লাগলে এতকাল ধরে সংসার টানলাম কেমন করে? তবে কি জানিস, সংসারের বাইরে কিছু করার সুযোগটাই তো পাইনি, তাই আর বুঝিও নি যে সংসার ছাড়া আমার আর কি ভালো লাগে, আদৌ ওর বাইরে কিছু পারি কি না। এরপর থেমে গেলেন দেবযানী, চুপ করে থাকলেন। সুযোগ পেয়ে রণজিৎ বলল, সেই জন্যেই তো বলছি মা, আমায় বাধা দিও না। ওই এক গতে বাঁধা চাকরি ভালো লাগছে না, করি না একটু স্বাধীনভাবে যা আমার মন চাইছে। দেবযানী অনেকক্ষণ উত্তর দিলেন না। তারপর আস্তে আস্তে বললেন, যা ভালো বুঝিস, আমি আর কি বলবো, শুধু বোনটার কথা একটু খেয়াল রাখিস। উঠে চলে গেলেন তিনি। রণজিতের চাটা শেষ হয়ে গেছিল। উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল, একটা সিগারেট ধরালো। সকালে চায়ের পর একটা না খেলে চলে না। এতক্ষণ মা দাঁড়িয়ে থাকায় খেতে পারছিল না। প্রথম টানটা দিয়ে ধোঁয়া ছাড়তেই আবার মনে ফিরে এলো সুকন্যা। সিগারেট খাওয়া বিশেষ পছন্দ করে না ও। একবার তো ওর সামনেই উদিতের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছিল। খুব লোভ হয় রণজিতের, খুব লোভ। একবার যদি এই মুহূর্তে সুকন্যা এসে ওর ঠোঁট থেকে সিগারেট কেড়ে নিয়ে শাসন করে, তাহলে আজ এখন থেকেই সিগারেট ছেড়ে দেবে ও। সব করতে পারে রণজিৎ সুকন্যার জন্যে। কেন যে বোঝে না সুকন্যা? এত তাড়া ছিল উদিতকে জীবনে আনার, আর একটু অপেক্ষা করলেই তো। যাক, আর ভাবতে চায় না সে। মনটা সকল থেকেই খারাপ না হওয়াই বাঞ্ছনীয়। অনেকটা উদ্দেশ্যহীনভাবেই আজ রাস্তা দিয়ে হাঁটছিল রণজিৎ। মাঝে মাঝেই আজকাল ও এমন করে, ভাবে। আজকাল বড্ড বেশি ভাবে। আবার এইভাবেই অনেক সময় রাস্তাঘাটে খবরের খোঁজ পেয়ে যায়। আজ কোনো ঘটনার দিকেই মন ছিল না রণজিতের। সকালের পর আর সুকন্যার কথা ভাববে না এমনটা প্রতিজ্ঞা করার পরও বারে বারেই ওর কথা মনে পড়ছে। উদিতের সঙ্গে ওর মন্দারমণি যাওয়াটা হয়তো অবচেতনে একেবারেই মানতে পারছে না রণজিৎ। এতটা হিংসুটেও কবেই বা ছিল, আর না থাকলে কবেই বা হলো। ঘ্যাঁচ করে একটা গাড়ি একেবারে ঘাড়ের ওপর এসে ব্রেক কষল। শালা! কথাটা শেষ করার আগেই মুখটা দেখতে পেল রণজিৎ। সুগত। কি বে, আমাকেই গালি মারতে যাচ্ছিলি? আগেই বলেছিলাম বেমাক্কা চাকরিটি ছাড়িসনি, ফ্রাস্ট্রু হয়ে মারা যাবি। তাই এটা তো সেই মারা যাওয়ার আগে স্টেজ মাইরি। হাসল রণজিৎ। সুগতটা বরাবরই এমনই ফাজিল। স্টেটসম্যানে ঢোকার পর ওর সাথেই প্রথম দোস্তিটা হয়েছিল। একটু একটু করে আজ অব্দি সে দোস্তিটা বেড়েছে বই কমেনি। চললি কোথায়?
হালকা স্বরে জিজ্ঞেস করলো রণজিৎ। কোথায় আবার? তুই যেখানটায় ছেড়ে এলি আমি সেইখানেই যে এখনো পড়ে আছি বস। তোর মতো সাহসখানা তো আর জোটাতে পারলাম কই। এনিবে উঠে আয়, কোথায় যাচ্ছিস নামিয়ে দেবো। গাড়ির দরজাটা খুলে ধরল সুগত। রণজিৎ আর বাক্য ব্যয় করল না, উঠে পড়ল। হাঁটতে আর যেন ভালো লাগছিল না। সুগতর গাড়িটা বেশ বড় সড়ো, ভেতরে অনেকটা জায়গা। আরাম করে সিটে গা এলিয়ে দিল। এটা কবে কিনলি? দেখিনি তো। আরে এই তো জাস্ট, তুই অফিস ছাড়ার দিন দুয়েক পরেই বোধহয়। ভাবলাম তোকেই প্রথম সারপ্রাইজটা দেব। তা শালা তুই যে এমন ছুপার উস্তম হবি তা কে জানতো? চাকরি ছাড়ার প্ল্যানটা আমাকেও জানাসনি পর্যন্ত, হ্যাঁ? সুগতর অভিমানটা রণজিৎকে স্পর্শ করল। ওর ঘাড়ে একটা হাত রেখে বলল, হ্যাঁ রে, অন্যায় হয়ে গেছে। আসলে কেমন যেন একটা ঘোরের মধ্যেই ছেড়ে দিলাম। খুব কিছু একটা প্ল্যান ট্যান করিনি। অনেক দিন থেকেই ওই গতে বাঁধা ব্যাপারটায় বোর হচ্ছিলাম, একদিন দিলাম দুম করেই। তা এখন আফসোস করছিস নাকি? হাসলো রণজিৎ। একেবারেই না, চাইলে এখনো আবার চাকরি জোটাতেই পারি, বেশি সময়ও লাগবে না। কিন্তু না ভাই, ও পথে আর না। ফ্রিল্যান্সিংটা তাহলে জমে গেছে বল? না ঠিক তা নয়, এখনো ব্যাপারটা খুব একটা শক্তপোক্ত হয়নি, চেষ্টা করছি। আর ভাই এসব ব্যাপারে বাড়ির লোকের একটু সাপোর্ট লাগে। তা আমার মার বোনটি হয়েছেন এক মান্ধাত্ম আমলের, সিকিওর চাকরি ছাড়া মানেই মরার সামিল। আরে এত বোঝাচ্ছি বুঝতেই চাইছে না, রোজ কানের কাছে একই ঘ্যান ঘ্যান, কনসেন্ট্রেটই করতে পারছি না কাজে। জোরে জোরে হাসলো সুগত, তারপর চোখ টিপে বলল, তাও ভাগ্যিস ওই বউ বস্তুটি নেই, সেটি থাকলে তো সোনায় সোহাগা। ও বাবা গো, এ আমায় তুমি কার হাতে তুলে দিলে গো, মার্কা কান্না জুড়ে দিত। বুঝলি? সুগতর ইয়ার্কিটা কোথাও কোনো গভীরে খোঁচা মারল রণজিৎকে। সুকন্যা যদি আজ পাশে থাকতো তাহলে ও কি মা রুনির মতোই ভাবত? অবশ্য কদিন আগে যে ফোন করেছিল তাতে ফ্রিল্যান্সিংয়ের কথা শুনে খারাপ কোনো মন্তব্য তো করেনি। দমে যাচ্ছিল রণজিৎ, ক্রমশই দমে যাচ্ছিল। সুকন্যার তো বেসিক্যালি ওকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। রণজিৎ ফ্রিল্যান্সিংই করুক বা অন্য কোনো চাকরি করুক বা আদৌ কিচ্ছুটি না করুক, সুকন্যার কি যায় আসে? মন খারাপটা আজ যেতেই চাইছে না। কিরে, হঠাৎ ঘুম মেরে গেলি যে, কি হলো? কোথায় যাচ্ছিস বললি না তো, কোথায় ড্রপ করব? সুগতার প্রশ্নে চমক ভাঙল রণজিতের। কিছু না ভেবেই চারিদিকটা তাকিয়ে নিয়ে বলল, এই তো বাঁদিকে সাইড কর। হ্যাঁ, এখানে কোথায়? এই একটু সামনের দোকানটায় যাব। সুগতর কিছুটা বিস্মিত দৃষ্টির সামনে দিয়েই দরজা খুলে নেমে পড়ল রণজিৎ। হাত তুলে বলল, বাই, পরে দেখা করব। সেল নাম্বারটা চেঞ্জ হয়নি তো? মাথা নাড়ল সুগত। গাড়িটা বেরিয়ে যেতেই ছোট শ্বাস ফেলল রণজিৎ। আজ আর সত্যি কোথাও যাবার নেই। অবশ দেহটা বিছানায় এলিয়ে দেবার পর উর্মির মনে হলো আজ থেকে ও আর কুমারী রইল না। ওর ঠিক পাশটিতে গায়ের সঙ্গে গা লাগিয়ে চোখ বুজে শুয়ে আছে উদিত। ঘুমোচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। ছেলেরা যেন কেমন অদ্ভুত হয়, প্রথম শারীরিক মিলনের অনুভূতির আলাদা কোনো স্বাদ তারা বোধহয় পায় না। ক্ষণেকের ওই আনন্দ অনুভূতিটাই সব। শুধু মেয়েরাই এমন হয়, প্রথম এই অনুভূতিটাকে কেমন সারা জীবন ধরে রাখে। সুখের অনুভূতিটা মন্থন করে করে আজীবন মধু আহরণ করে। এমনটাই হওয়ার কথা হয়তো ছিল না। উর্মি বা উদিত কেউই বোধহয় মন্দারমণির এই ট্রিপে এমনটা আশা করেনি। কিন্তু মানুষের আশা নিরাশায় বিধাতার কবেই বা কি এসে গেছে। চিত অবস্থা থেকে উদিতের দিকে পাশ ফিরল উর্মি। এই, উর্মির ডাকে প্রথমেই সাড়া দিল না উদিত। খানিকক্ষণ অপেক্ষা করে উর্মি আবার ডাকল, এই কে? হালকা আড়মোড়া ভাঙল উদিত। এটা কি হয়ে গেল বলতো? চোখ মেলে তাকালো উদিত। কি হলো বুঝতে পারলে না বুঝি? আবার বোঝাবো? ধ্যাৎ, লজ্জা পেল উর্মি। উদিত আবার চোখ বুঝল।
না গো, শুনো না, এটা সত্যি ঠিক হলো না বোধহয়। কেন? ঠিক না হওয়ার কি আছে? টিপিক্যাল নেকু মেয়েদের মতো করো না তো। নিজে একজন সাবালিকা, প্রেমিকের সঙ্গে বাড়ির বাইরে জেনে শুনে রাত কাটাচ্ছ, আর ফিজিক্যাল রিলেশনশিপ হলেই বাবা গো মা গো। উর্মি একটু চুপ করে থেকে বলল, না মানে বাই চান্স কিছু যদি হয়ে যায়। মানে? তড়বড় করে উঠে বসলো উদিত। তুমি কোনো প্রোটেকশন নাওনি? না। কি? এরকম খেলাসের মতো কাজ কেউ করে নাকি? আশ্চর্য, তুমি পাগল নাকি? রেগে গেল উর্মি। আমি পাগল? হোয়াট ডু ইউ মিন? তোমার ক্ষেত্রেও তো তাহলে একই কথা খাটে। প্রোটেকশন নেওয়ার দায়িত্ব তোমার একার নাকি? তাছাড়া হঠাৎ এমনটা হবে আমি জানতাম নাকি? এসবের প্ল্যান তুমি হয়তো করেই এসেছো বা ভেবেই এসেছো, কিন্তু আমি প্লেন অ্যান্ড সিম্পল বেড়াতেই এসেছিলাম। ন্যাকামো করো না সুকন্যা, একদম ন্যাকামো করো না। বেড়াতেই এসেছিলাম? কি আমার একেবারে লালু হুলু সতীসাত দিলে, যেন জানে না কি থেকে কি হয়। আর তাছাড়া তোমার একেবারে ইচ্ছে ছিল না এমনটা মোটেই নয়। বেশ তো একেবারে মাখো মাখো হয়েই আদর খাচ্ছিলে। বিশ্রী লাগলো উর্মির, চেঁচিয়ে উঠল, আহ উদিত, থামবে একটু? ঠিক আছে, দোষ আমার, আমি প্রোটেকশন নিইনি, হয়েছে শান্তি। এখন ঝগড়া না করে বলবে কিছু হলে কি করব? হাসলো উদিত। কি আবার করবে? অ্যাবর্ট করিয়ে নেবে। বিয়ে না হওয়া অবধি এটাই স্বাভাবিক। ফালতু ফালতু এই অবৈধ সন্তানের জন্ম দিয়ে তো লাভ নেই। চমকে উঠল উর্মি, গলার কাছটা কেমন যেন তেতো হয়ে গেল। অবৈধ? বৈধতা অবৈধতাটা তাহলে ভালোবাসার চেয়েও অনেকটাই বড়। আলতো করে ওর গালে হাত ছোঁয়ালো উদিত। কি এত ভাবছো বলো তো? আচ্ছা সুকন্যা, ফার্স্ট চান্সেই একটা কিছু হয়েই যাবে এমনটা ভাবার কিছু আছে কি? তুমি কি এখন আনসেফ পিরিয়ডে আছো? হ্যাঁ। চমক ভাঙলো উর্মির। ঠিক জানি না গো, আমার এমনিতেই খুব ইরেগুলার, ফলে সেফ আনসেফ পিরিয়ড সবসময় অত হিসেবে ঠিক থাকে না। ছোট একটা শব্দ করলো উদিত। বিছানা থেকে উঠে খাটের পাশে রাখা চেয়ারটা থেকে ওর নাইটিটা পরে নিল উর্মি। অলসভাবে বাথরুমে এসে দরজা বন্ধ করলো। বাথরুমের আয়নাটা বেশ বড়, শরীরের অনেকটাই দেখা যায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নগ্ন করলো, দেখলো অনেকক্ষণ ধরে। তারপর দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। মা কি ধরতে পারবে কিছু? যদি পারে, কি জবাব দেবে উর্মি? উদিত এখন ওর প্রেমিক, স্বামী নয়। উর্মি জানে প্রেম ব্যাপারটা মেনে নিলেও বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে শ্রীমতীর যথেষ্ট গোঁড়ামি আছে। তার উপর যদি কিছু বাড়াবাড়ি ঘটে যায় তাহলে তো কথাই নেই। আর ভাবতে পারছিল না উর্মি। কান্না থামিয়ে চোখে মুখে ভালো করে জল দিল, নাইটিটা পরে ফেলল। না, আজই উদিতের সঙ্গে একটা ফাইনাল কথা হওয়া দরকার। রিস্ক নেওয়াটা ঠিক নয়। বাথরুম থেকে বেরিয়ে উর্মি দেখলো উদিত আবার শুয়ে পড়েছে। খাটের পাশে একেবারে ওর গা ঘেঁষে এসে বসল। এই শোনো, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। ওফ, এখন আবার কি কথা? প্লিজ সুকন্যা, এখন শুয়ে পড়ো না, কাল সকালে কথা বলো। না, এখনই শোনো। উর্মি জেদ করলো। ধ্যাত্তারি, মজাটাই মাঠে মারা গেল। যাকে বলে গেল চটপট, কি তোমার বক্তব্য? একটু সময় নিল উর্মি, নিজেকে গোছালো। তারপর বলল, কলকাতা ফিরে এবার বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেললেই তো হয়। তুমি তোমার বাড়িতে কথা বলো না হয়। উদিত ভীষণ অবাক হয়ে গেল। শোয়া অবস্থা থেকে খুব আস্তে আস্তে উঠে বসলো। হাঁ করে খানিকক্ষণ উর্মির মুখের দিকে তাকিয়ে থাকার পর কেটে কেটে বলল, তোমার ফাইনাল পরীক্ষা, তোমার চাকরি বাকরির ইচ্ছে। এমএ ফাইনাল তো আর কমাস পরেই, বিয়ের তোড়জোড়েই তো 6-7 মাস কাটবে, তার মধ্যে পরীক্ষা দিয়ে ফেলবো। আর চাকরি বাকরির চেষ্টা তো বিয়ের পরেও করা যায়, ওটা ফ্যাক্টর নয়। উদিত একটা সিগারেট ধরিয়ে চুপচাপ ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে লাগলো। উর্মির কথার কোনো জবাব দিল না। কি হলো, উত্তর দিলে না যে?
না, ভাবছি। কি? ভাবছি যে হঠাৎ তোমার কি হলো, একটা স্বাভাবিক শারীরিক রিলেশন ঘটলো প্রথমবার, আর তা হতে না হতেই একেবারে দুম করে কালই বিয়ে করতে হবে এমন একটা অ্যাটিটিউড নিয়ে রাত জাগতে বসলে কেন? তুমি কি আমায় বিয়ে করতে চাও না উদিত? আরে কি মুশকিল, সে কথা একবারও বলেছি কি? দেখো সুকন্যা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমরা দুজনে দুজনকে ভালোবাসি, বিয়ে করব জানা কথা, কিন্তু তবু সেটার জন্য তো একটা মিনিমাম প্রস্তুতি লাগে নাকি? তোমার সামনে ফাইনাল পরীক্ষা, তারপর চাকরি বাকরি করার ইচ্ছে তোমার, আমারও কোম্পানিতে তো খুব বেশি দিন হয়নি, আর একটু গুছিয়ে নিলে একটু সুবিধা হয়। এসব তো আমরা আগেই আলোচনা করেছি, তাই না? বিয়ে তো আর পালাচ্ছে না, আমরাও পালাচ্ছি না, অ্যাটলিস্ট আমি তো না। তাহলে এরকম পাগলামিটা করছো কেন? উর্মি ভেতরে ভেতরে কেমন একটা শক্ত হয়ে গেল, কর্কশ গলায় বলল, পাগলামো করছি না, মেয়েরা এসব ব্যাপারে পাগলামো করে না। এমনটা হবে তা তো ঠিক ভাবিনি, কিন্তু হয়েই যখন গেছে তখন ফার্স্ট প্রায়োরিটি এখন বিয়েটাই হওয়া উচিত। উদিত বুঝল এই অবস্থায় তর্ক করে লাভ নেই, হালকাভাবে বলল, বেশ ঠিক হ্যাঁ, বাড়িতে কথাবার্তা বলি তাহলে। এমনি তো আর কোনো প্রবলেম নেই, মা আমার পছন্দের ব্যাপারে অরাজি হবে না, কিন্তু ওই ফর্মালি ডিক্লেয়ার করা বাকি আর কি। তোমাকে আরও একটা কথা বলার আছে, যেহেতু বিয়ের কথা ভাবছি তাই কথাটা তোমায় জানানো উচিত। যদিও আমি জানি এসবে তোমার কিছু আসে যায় না, তবুও বলবো। উর্মির গলায় এমন কিছু ছিল যাতে উদিত একটু থমকে গেল, কেটে কেটে বলল, বাবা, খুব গোপন কিছু মনে হচ্ছে, কি ব্যাপার? আমি আমি আমার মা বাবার নিজের সন্তান নই, অ্যাডপ্টেড। একদমে হুড়মুড়িয়ে কথাটা শেষ করলো উর্মি। কি? কথাটা উচ্চারণ করে উদিত এক দৃষ্টে চেয়ে থাকলো, মুখটা অতি বিস্ময়ে প্রায় হাঁ হয়ে গেছে ওর। উর্মির কথাটার যেন মানেই বোঝেনি এমনভাবে তাকিয়ে থাকলো উদিত। নিজেকে সামলালো উর্মি, গলাটাকে অল্প হালকা করে বলল, ও কি অমন হাঁ হয়ে গেলে কেন? অ্যাডপশন মানে জানো না বুঝি? যাকে বাদ দাও, কথাটা আমার জানাবার ছিল, জানিয়ে দিলাম, মিটে গেল। আমার বলা এন্ড, তোমারও শোনা এন্ড, নিজেরা জাস্ট একটু ক্লিয়ার থাকলাম। তুমি কবে জানলে কথাটা? উদিতের গলাটা ফ্যাঁস ফ্যাঁসে শোনাচ্ছিল। ও মা, ছোট থেকেই জানি, আই মিন যবে থেকে এসব বোঝার জ্ঞান হয়েছে তবে থেকেই। আমার মা আমাকে কিছু লুকোয়নি। কিন্তু তুমি লুকিয়েছিলে মানে? অবাক হলো উর্মি। মানেটা খুব সোজা সুকন্যা, সেটা না বোঝার মতন তো বোকা তুমি নও। এনিওয়ে, কে তোমার বাপ মা তা জানো? না, অ্যাডপ্টেড মা বাবাদের এসব জানতে দেওয়া হয় না। অনেক সময় হয়তো আশ্রমের লোকেরা নিজেরাই জানতে পারে না, দোরগোড়ায় বাচ্চা রেখে দিয়ে যায়। বাহ, একেবারে ফিল্মি ব্যাপার। এর মানে তুমি মেবি রিলেটেড টু এনি জঘন্য আস্তাকুর বা ওয়ার্স্ট। ভীষণভাবে চমকালো উর্মি। ও এতক্ষণ সহজভাবে কথা বলে যাচ্ছিল বলে খেয়ালই করেনি উদিতের গলার স্বর কখন এত তীব্র আর রুক্ষ হয়ে গেছে। কেমন কান্না পেল ওর, সবকিছু কেমন অন্যরকম হচ্ছে যেন। এভাবে বলছো কেন উদিত? যারা আমায় মানুষ করেছেন তারা অত্যন্ত ভালোভাবে করেছেন সেটা। আমার শিক্ষা দীক্ষা আদব কায়দা কোথাও কোনো ত্রুটি রাখেননি, আমায় ভীষণ ভালোবাসেন। ওরা না বললে আমি ভাবতেও পারতাম না যে আমি ওদের সন্তান নই। সে যাদের সন্তান থাকে না তারা পারে বাচ্চা নিয়ে আদেকলে বানা করবে, সেটাই ন্যাচারাল। তাই বলে ওনাদের দেওয়া তোমার পরিচয়টা তো আর মানে সত্যি হয়ে গেল না। তুমি ওদের বংশের কেউ নও, তুমি একটা কোথাকার কে অ্যান্ড দ্যাটস ইট। উর্মি আর পারছিল না, একটা প্রবল স্রোত ওর চোখ ভাসিয়ে নিয়ে যেতে চাইছিল, ওর পৃথিবীটা যেন কেউ দুমড়ে মুচড়ে একাকার করে দিচ্ছিল। তুমি তুমি এমন করছো কেন উদিত, কেন? আচ্ছা, এত কেন রিয়াক্ট করছো? আমি কে, কার সন্তান, তাতে কি এলো গেল? ইউ লাভ মি, ইজন্ট ইট সোনা? আমায় ভাবতে হবে সুকন্যা, আর সেকেন্ড থট।
বিয়েটা তো শুধু তোমার আমার হবে না, আমাদের ফ্যামিলিও জড়িত থাকবে। আমার মা কিভাবে রিয়াক্ট করবে এটা শুনলে গড নোস। মাকে কি জানাতেই হবে? শান্তভাবে জিজ্ঞেস করলো উর্মি। অফকোর্স হবে। পরবর্তীকালে যদি কোনো রকম কোনো জটিলতা দেখা দেয়, আমি তখন সামলাবো কি করে? তখন যদি মা বলে আমায় বলিসনি কেন, তাহলে? না ভাই, আমি ওসবের মধ্যে নেই। কথা শেষ করে দু হাতে মাথা চেপে বসে থাকলো উদিত। উর্মি আর কোনো কথা বলল না। বলার যেন কিছু ছিলও না। সমস্ত কথা যেন কেউ কেড়ে নিয়েছিল। এই জন্যেই কি মা বলেছিল উদিতকে সব কথা বলতে? মা কি জানতো উদিত ঠিক এমনিভাবেই রিয়াক্ট করবে, সেকেন্ড থটের কথা বলবে? কিন্তু ভালো তো ও বেসেছিল, তবে কেন বুঝলো না? কিন্তু মা ঠিক বুঝলো। মাথাটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছিল উর্মির। খাট থেকে নেমে ঘরের লাগোয়া ছোট্ট এক ফালি বারান্দায় এসে দাঁড়ালো। মাকে মিথ্যে কথা বলে এসেছে ও। মিথ্যে কথা। এই প্রথমবার। সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, হাওয়া দিচ্ছে অল্প অল্প। হঠাৎ খুব জোরে ফুঁপিয়ে উঠল উর্মি। ভোরবেলায় উঠে পড়েছে উর্মি। না ওঠার কিছু ছিল না, কারণ সারা রাত ঘুম হয়নি। উদিত এখনো গভীর ঘুমে। ওকে জাগায়নি উর্মি। নিজের ব্যাগপত্র সব গুছিয়ে ফেলার পর ব্রেকফাস্টের অর্ডার দিল। তারপর উদিতকে ডাকলো। চোখ মুখ ফোলা ফোলা হয়ে আছে উদিতের। ঘুম যেন এখনো কাটেনি এমন একটা ভাব। উর্মির দিকে তাকিয়ে একটা বড় হাই তুলল। কি ব্যাপার, এত সকাল সকাল রেডি হয়েছো? এক্ষুনি বেরু করতে যাবে নাকি? থা বাপু, তুমিই যাও, আমি এখনো একটু গড়াবো। কাল শুতে শালা এত রাত হয়ে গেল। তাছাড়া আজ রাতের জন্য তো আবার এনার্জি সঞ্চয় করতে হবে। আজই তো লাস্ট, কাল তো আবার ব্যাক টু ক্যালকাটা। ডান চোখটা ইঙ্গিতপূর্ণভাবে টিপল উদিত। উর্মি ভীষণ অবাক হয়ে গেল। উদিত এমনভাবে কথা বলছে যেন কাল রাতে কিছুই ঘটেনি, সবই যেন কত স্বাভাবিক আছে। কিন্তু মুখে ও কিছু প্রকাশ করল না। গম্ভীরভাবে বলল, আমি ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, উঠে হাত মুখ ধুয়ে নাও। অ্যান্ড প্লিজ গেট রেডি, আমরা আজই কলকাতা ব্যাক করব, রাইট নাও। এবার অবাক হওয়ার পালা উদিতের। হলো তাই? মানে কি বাজে বকছো? আজই এক্ষুনি ব্যাক করবো মানে কি? গলাটাকে যথাসম্ভব শান্ত রাখলো উর্মি। বাজে বকবো কেন? তুমি একান্ত যেতে না চাইলে আমাকে একাই ফিরতে হবে। হঠাৎ আতশোয়া অবস্থায় উর্মিকে জড়িয়ে ধরল উদিত, কাছে টানল। আহ ছাড়ো, সকালবেলা ভালো লাগছে না। উর্মির গলার ঝাঁঝটা স্পষ্ট বুঝতে পারল। কি হয়েছে কি? কাল রাত্রির কথা ভেবে রেগে আছো? ওকে ওকে বাবা, আই এম সরি। আমি তো বলেছি আমি মায়ের সঙ্গে গিয়েই কথা বলবো। না হয় ঝোঁকের মাথায় একটু উত্তেজিত হয়ে বাজে বকে ফেলেছি, তাই বলে করে এত রাগ? আচ্ছা শোনো, তুমি হলে কি করতে? আচমকা এরকম একটা কথা শুনলে এরকমই তো রিয়াক্ট করতে নাকি? হয়তো না। এনিওয়ে, তুমি তোমার মার সঙ্গে কথা বলবে বলছো, তা কোন বিষয়টা নিয়ে কথা বলবে? আমাদের বিয়ে নাকি? উর্মি কথাটা শেষ করলো না। গম্ভীর হয়ে গেল উদিত, ছেড়ে দিল ওকে। তারপর একটু থেমে বলল, অবশ্যই দ্বিতীয় ব্যাপারটা। ওটার ক্লিয়ারেন্স পেলে তারপর তো বিয়ের কথা। আর যদি ক্লিয়ারেন্স না পাও? আরে বাবা, আগে থেকেই এত নেগেটিভ ভাবছো কেন? দেখি না কি হয়। আমি তোমার মতামতটা জানতে চেয়েছি, কঠিন স্বরে বলল উর্মি। আমি এখনই এসব নিয়ে ভাবছি না সুকন্যা, রাদার ভাবতে চাইছি না। কলকাতা ফিরি, তারপর দেখা যাবে। ওকে দেন, যাবে তো উঠে পড়ো, নইলে বলে দাও আমি তো রেডি আছি, বেরিয়ে পড়বো। একা ফিরলে বেশি দেরি করব না। জাস্ট গিভ মি 5 মিনিটস। একা তোমায় ফিরতে হবে না। আমার সঙ্গে যখন এসেছো তখন ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটুকু করতে পিছপা হব না। উদিতের কথা শেষ হওয়া মাত্রই ঠোঁটটা বেঁকে গেল উর্মির। চিবিয়ে চিবিয়ে বলল, বাবা, মস্ত বড় দায়িত্ববান হয়ে উঠলে এখন হঠাৎ। যে দায়িত্বটা নিলে সঠিক অর্থে দায়িত্ব নেওয়া হয় সেটা নিলেই তো পারো। তার বেলা কাওয়ার্ডের মতো পিছিয়ে যাচ্ছ কেন? এবার আর একদমই উত্তেজিত হলো না উদিত, অবাকও নয়। অল্প হেসে জবাব দিল, কি করব বলো,
সেই দায়িত্ব নেওয়ার সাথে আমার ফ্যামিলি জড়িয়ে গেছে, যে সেখানেও তো ছেলে হিসেবে বা সন্তান হিসেবে আমার দায়িত্ব আছে। অতএব ওদিকটা না বিবেচনা করে এদিকে কমিট করি কি করে? অবশ্য তুমি কি আর এসব বুঝবে? অ্যাকচুয়াল ফ্যামিলিতে তো আর বিলং করতে হয়নি। পাতানো ফ্যামিলিতে সব ব্যাপারই একটু বেশি বেশি ছাড় থাকে নিশ্চয়ই। উর্মির গলার কাছে কান্না পাকিয়ে পাকিয়ে উঠছিল। উদিতকে সত্যি কাল রাত্রির পর থেকে আর চিনতেই পারছে না ও। এতদিনের এত প্রেম, এত ভালোবাসা, কমিটমেন্ট, সবই কি মিথ্যের ওপর দাঁড়িয়ে? বাজে ভাঁওতা। মানুষের জন্ম পরিচয় কি ভালোবাসার মধ্যেও এতটা দূরত্ব সৃষ্টি করতে পারে? এই মুহূর্তে মার মুখটা মনে পড়ল উর্মির। সব কিছু জেনেও শ্রীমতীকে মা ছাড়া আর কিছুই ভাবতে পারেনি। ভাবার কথা স্বপ্নে মনেও আসে না। শরীরে মাতৃত্ব না এলে কি মা হওয়া যায় না? তবে শ্রীমতী হলেন কি করে? মা, মা গো, ফুঁপিয়ে উঠল উর্মি। উদিত খাট থেকে নেমে দাঁড়িয়েছিল, ঘুরে দাঁড়িয়ে বলল, প্লিজ সুকন্যা, এই কান্নাকাটি মান অভিমান যা করার ওই ফিরে গিয়ে করো। যাওয়ার সময় না আর সিন ক্রিয়েট করো না। এমনিতে আমিও খুব ডিস্টার্বড, কি করব কিছু বুঝে উঠতে পারছি না, আর কি হবে তাও জানি না। তা এখন মাথাটা ঠান্ডা করো, আমি চট করে রেডি হয়ে নিচ্ছি, বেরিয়ে পড়ব। উদিত বাথরুমে ঢুকে যাওয়ার পর গলা ছেড়ে কাঁদল উর্মি। অনেক দিন পর।